50%, মানে 1000 মিলিগ্রাম আপনি খাবেন সকালে এবং 1000 মিলিগ্রাম আপনি খাবেন রাত। ধরেন আপনি সকালবেলা ঘুম থেকে ওঠার পর যখন আপনি কফি খান, আপনার কাছে কি মনে হয় যে আমার এত শক্তি এসে পড়ছে যে আমি এখন বারবেল বেঞ্চ প্রেস মারতে পারবো? না, এরকম তো ফিল হয় না। ওয়েলকাম টু দি চ্যাম্পিয়ন মেকার পডকাস্ট ওয়্যার উই ফাস্টিং মিটস। আজকের আমাদের 19 নাম্বার এপিসোড। এই এপিসোডে হচ্ছে কিউএনএ সিরিজ, মানে হচ্ছে আপনাদের যারা যারা ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম স্টোরিজ, ফেসবুক স্টোরিজ প্রত্যেকটা জায়গায় আসলে ডিফারেন্ট টাইমসে কোশ্চেন গুলো করেছেন, সেই সবগুলো কোশ্চেনকে আমরা একসাথে করার চেষ্টা করেছি এবং সেখান থেকে আমরা বেস্ট কোশ্চেন গুলোকে ফিল্টার আউট করে আনসার দেওয়ার ট্রাই করবো আজকে। যার কারণে আজকের পডকাস্টটা কিছুটা র্যান্ডম থাকবে, অর্থাৎ একটা স্পেসিফিক টপিক নিয়ে হয়তো আমরা কথা বলবো না, আমরা নানামুখী টপিক নিয়ে কথা বলবো। সো শুরুতেই আমরা যে প্রথম কোশ্চেনটা নিয়ে আজকে জিজ্ঞেস করব সেটা হচ্ছে, একজন কোশ্চেন করেছে হোয়াট টাইপস অফ ট্রেনিং ইনক্রিজেস মাসল ম্যাস। সো কোন ধরনের ব্যায়ামগুলো করলে আর কি মাসেলের বৃদ্ধি তাড়াতাড়ি হবে? অবশ্যই হেভি ওয়েট বিল্ড মাসেল, কম্পাউন্ড এক্সারসাইজ, এবং তার চেয়েও বড় কথা হচ্ছে যে আপনার এক্সারসাইজ যখন ডিজাইন করা হবে, প্রোগ্রাম করা হবে, তখন এটাকে প্রপার প্রোগ্রাম করতে হবে। লাইক ধরেন আপনি শুধু যে কম্পাউন্ড করে যাবেন তাও না, আবার যে শুধু আইসোলেশন মুভমেন্ট রাখবেন তাও না। ধরেন আপনি শুরু করবেন এমন একটা এক্সারসাইজ দিয়ে যেটা ধরেন ওয়ার্ম আপও হবে আবার ওয়ার্কিং সেটও হবে। দ্যাট মিনস শুরু করতে হবে, ধরেন আপনি ফর এক্সাম্পল ব্যাকের জন্য আপনি শুরু করলেন পুল আপ অথবা পুল ওভার অথবা স্ট্রেট আর্ম পুল ডাউন দিয়ে। আচ্ছা, সেম চেস্টের ক্ষেত্রে আপনি শুরু করলেন পেক টেক ফ্লাই কিংবা কেবল ক্রসওভার দিয়ে। এতে কি হবে যে আপনার মাসেল ওয়ার্কিং সেটও পাচ্ছে, প্লাস আপনার মাসেল ওয়ার্ম আপ সেট গুলো পাচ্ছে, আপনার মাসেল ফাইবার গুলো ওয়ার্ম আপ হচ্ছে। এটার পরে আপনি কি করবেন, এরপর আপনি ডাইরেক্ট চলে যাবেন কম্পাউন্ডে, যে কম্পাউন্ড মুভমেন্ট গুলো আপনার ডিরেক্ট মাসেল ম্যাস ইনক্রিজ করতে হেল্প করে। এরকম কয়েকটা যদি কম্পাউন্ড মুভমেন্টের নাম বলতে। চেস্টের জন্য আমরা ডাম্বেল প্রেস হইতে পারে, আচ্ছা, ফ্ল্যাট ডাম্বেল প্রেস। দেন আপনার ব্যাকের জন্য হইতে পারে বেন্ট ওভার বারবেল রো, বার রো, ওয়ান আর্ম ডাম্বেল রো, সিটেড কেবল রো, ইভেন ল্যাট পুল ডাউন। ডেডলিফট আপনি সাজেস্ট করেন না? ডেডলিফট আমি সাজেস্ট করি, বাট ডেডলিফটটা আমি মেনশন এখানে করতেছি না যে ডেডলিফটটা সবার বডি অ্যাবিলিটি হিসেবে যায় না। অনেকের বডিতে এটা স্যুট করে, অনেকের বডিতে এটা স্যুট করে, পার্সন টু পার্সন ভ্যারি করে। সো আমাদের আর কি বুঝে নিতে হবে যে কার জন্য কোনটা সুইটেবল, অর্থাৎ সব কম্পাউন্ড যে সবার জন্য সুইটেবল হবে এরকমটাও ট্রু না। এবং এখানে একটা ব্যাপার আছে, যেমন ম্যাস বিল্ডিং এর জন্য অলওয়েজ আপনাদের 6 to 8 ট্র্যাপস মিনিমাম 6 to 8 ট্র্যাপস আপনার করতেই হবে, এবং ম্যাক্সিমাম আপনি গেলে অ্যাটলিস্ট 10, ম্যাক্সিমাম 10, মিনিমাম 6 to 8 reps। 6 to 8 ট্র্যাপস। এবং এর নিচে যদি আপনি করেন তাহলে আপনি শুধু স্ট্রেংথে ফোকাস করতেছেন, এবং আমার কাছে মনে হবে যে আপনি অনেক বেশি হেভি ওয়েট নিয়ে নিছেন, যেটা আপনি করতে পারতেছেন না। সো আপনার এমন একটা ওয়েট নিতে হবে যে লাস্টের যে সেটগুলো অ্যাটলিস্ট আপনি 6 to 8 এর ভিতরে থাকতে পারেন। সো ধরেন আপনি 4-5টা পারলেন, এরপর আর পারতেছেন না, বাট পারবেন, হয়তো আপনি ভালো উঠবে না, তখন আপনি আপনার কোন কেউ থেকে সাপোর্ট ফোর্স র্যাপ। আচ্ছা, আমাদের নেক্সট কোশ্চেন 2 নম্বর যেটা, সেটা হচ্ছে একজন কোশ্চেন করেছে ফিশ অয়েল ট্যাবলেটস, মাল্টিভিটামিন ট্যাবলেটস আর ক্যালসিয়াম ট্যাবলেটস, এই যে হেলথ কেয়ার সাপ্লিমেন্টস গুলো আছে, এগুলো নেওয়ার বেস্ট টাইম কোনটা? যে কোনো সময়, এনি টাইম। বাট আমি মনে করি যদি অ্যাবজর্পশন এবং আপনার বডির বডির পিকিং টাইম যদি আপনি জিজ্ঞেস করেন আমাকে, তাই আমি বলবো যে মর্নিং এবং নাইটে আপনি স্প্রেড আউট করেন, কিংবা আপনার ধরেন যদি আপনি কথার কথা আপনি 2000 মিলিগ্রাম ভিটামিন সি খান, এই 2000 মিলিগ্রামের মধ্যে 50% মানে 1000 মিলিগ্রাম আপনি খাবেন সকালে এবং 1000 মিলিগ্রাম আপনি খাবেন রাতে। আচ্ছা, এরভাবে ডিভাইড করে নাও। সকালবেলা যেমন আমাদের বডি কি হয়, বডি একদম স্টারভেশন মোডে থাকে, আপনি যা দিবেন বডি সময় ক্যাচ করে নিয়ে নেয়, সেই কারণে মর্নিংটা বেস্ট। এবং রাতে আমরা খাওয়ার পর কি করি, রেস্ট নেই, ওই সময় কিন্তু আমাদের বডি রেস্ট এন্ড রিকভারি পিরিয়ডে থাকে, ওই সময় যদি আপনি নেন তাহলে ওইটা একটা বেস্ট টাইম। ওকে, খুবই প্রিসাইজ আনসার গুলো আমরা পাচ্ছি। আমাদের নেক্সট কোশ্চেন যেটা, সেটা হচ্ছে এটা অনেকটা মিথস নিয়ে। একজন প্রশ্ন করেছে ক্রিয়েটিন নিয়ে, যে সে 7 থেকে 10 দিন ক্রিয়েটিন যদি নেওয়া অফ করে দেয় তাহলে কি তার মাসেল ম্যাস বা স্ট্রেংথ কি ড্রপ হতে পারে কিনা। এবং এট দ্য সেম টাইম সে আরো কোশ্চেন করেছে যে ক্রিয়েটিনটা সে যখন পরবর্তীতে আবার নেওয়া শুরু করবে তাহলে কি এই স্ট্রেংথ আবার ব্যাক করবে কিনা। সো এই ব্যাপারে একটু ডিটেলসে জানতে চেয়েছে যে অফ করে দিলে স্ট্রেংথ চলে যাবে, আবার যদি নেওয়া শুরু করে আবার ব্যাক করবে কিনা এরকম। দেখেন, আপনি যদি শুধু ক্রিয়েটিন নেন আর আপনার ডায়েট ঠিক না করেন, সেক্ষেত্রে আপনার ক্রিয়েটিন ছেড়ে দেওয়ার পর আপনার স্ট্রেংথ ড্রপ করার চান্স অনেক বেশি থাকে, কারণ আপনার বডি 3 থেকে 4 দিনের মধ্যে আপনার ওয়াটার ওয়েট ড্রপ করে ফেলবে।
আচ্ছা। মাসেল তো আপনার পিওর মাসেল ম্যাস তো গেইন হয়নি, কারণ আপনার ডায়েট ঠিক ছিল না। ডায়েট ঠিক না থাকলে বডি নাইট্রোজেন তো রিটেন করতে পারবে না। আচ্ছা। সো তো 7 থেকে 10 দিনের ভিতরে অবশ্যই আপনার কোনো মাসেল সাইজ ড্রপ করার কথা না, কখনোই না, যদি আপনার ডায়েট ঠিক থাকে। এবং ক্রিয়েটিনের, ধর আপনি ক্রিয়েটিন খাচ্ছিলেন, ক্রিয়েটিন আপনি ছেড়ে দিচ্ছেন, তো ছেড়ে দেওয়ার পর অফ, মানে ছেড়ে দিচ্ছেন মানে অফ করতেছেন টেম্পোরারি পিরিয়ডের জন্য। তো অ্যাটলিস্ট আপনার 6 উইক সময় লাগে পুরোপুরি ক্রিয়েটিনের যে স্ট্রেংথ ড্রপ হয় এটা বডিতে বোঝার জন্য, মানে রিয়াকশনটা বুঝতে পাওয়ার জন্য। আমি মনে করি যেটা টোটালি, যে হয়তো বা আমাদের কাছে মনে হয় যে আমি কিছু নিতাম, আমি কিছু নিচ্ছি না। আচ্ছা আপনি এভাবে চিন্তা না করেন তাহলে আপনার বুঝতে পারারই কথা না যে আপনি কিছু ছাড়ছেন। আচ্ছা, ওকে। আমার একটা সাইকোলজিক্যাল ব্যাপার যে এর ব্যাপার, যেমন ধরেন আপনি আগে অনেকে দেখবেন কফি খেয়ে ব্যায়াম করে, বেসিক্যালি কফি আপনাকে কি এনার্জি দেয়, কি আছে ওর মধ্যে, ক্যাফেইন ছাড়া, ঠিক না? কিন্তু এই ক্যাফেইনটা কি করে আপনাকে যা মানে চাঙ্গা বানাইতেছে ইন এ সেন্স। ধরেন আপনি সকালবেলা ঘুম থেকে ওঠার পর যখন আপনি কফি খান, আপনার কাছে কি মনে হয় যে আমার এত শক্তি এসে পড়ছে যে আমি এখন বারবেল বেঞ্চ প্রেস মারতে পারবো? না, এরকম তো ফিল হয় না। হয় না। না, কারণ কি? এইটাও মেন্টাল প্রিপারেশনের মতোই আর কি। যেটা লাগে যে আপনার ঘুমটা কাটে, হুম। হয়তোবা আপনার ঘুমটা কাটে, কিন্তু আপনি সুপার টায়ার্ড থাকেন, ধরেন আপনি গত রাতের বেশি ঘুমাইতে পারেন নাই, বা আপনি ঘুমাইছেন কিন্তু ডিপ স্লিপ যান নাই, তো সেই ক্ষেত্রে ঘুম থেকে ওঠার পর কি আপনার কাছে অনেক চাঙ্গা লাগবে কফি খাওয়ার পর? কফি মর্নিং এ কিন্তু আপনি কফি খায় দেখেন, ইচ মর্নিং এ কিন্তু আপনি ডিফারেন্ট ভাইবস পাবেন। হ্যাঁ, এক এক দিন এক এক রকম লাগে। সেম থাকে না। এটার মানে কি? মানে ক্যাফেইন আপনার বডিতে ঠিক কাজ করতেছে, বাট এটার পরেও আপনার বডির কি অবস্থা এটা ডিপেন্ড করে এখানে। এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনার বডির ভিতরে আসলে অবস্থা কি, ঘুমাইছেন কেমন, ঘুম কেমন ছিল, ঘুমানোর সময় আপনার বডি ব্রেন কতটুকু অ্যাক্টিভ ছিল। সেম ধরেন আপনি যখন কোনো কিছু নিচ্ছেন, ওটা ছেড়ে দেওয়ার পর আমাদের মাইন্ড আমাদেরকে বলে যে কিছু একটা নিতেছিলাম, ছেড়ে দিছি। তখন বিষয়টা মেন্টালি ডিপেন্ডেন্ট হয়ে যাওয়া হয়। সো 10-15 দিনের ক্রিয়েটিনের আসলে তেমন কোনো কিছু হওয়ার কথা না। যদি হয় তাহলে ধরতে হবে যে আপনার ডায়েট ঠিক ছিল না। ওকে, সো নিউট্রিশন সব সময় হাইয়েস্ট প্রায়োরিটিটা পায়। আচ্ছা, আমাদের পরবর্তী কোশ্চেনটা ইনজুরি রিকভারি নিয়ে। এই রিলেটেড আমরা দুইটা কোশ্চেন পেয়েছি। একজন কোশ্চেন করেছে হাউ টু রিকভার ফ্রম ইনজুরিজ, এন্ড আরেকজন কোশ্চেন করেছে যে তার 16 মাসের একটা জিম থেকে ব্রেক ছিল এবং পরবর্তীতে 3 দিন সে 3 দিন পরেই আর কি শোল্ডারের মাসলে একটা ইনজুরি ফেস করে। পরবর্তীতে সে গ্যাপ দেওয়ার পর এখন তার কিভাবে জিম স্টার্ট করা উচিত। সো দুইটা প্রশ্ন এখানে, যে ইনজুরি কিভাবে রিকভার করবে, এবং আরেকজন যে কিনা ওই 3 দিনের শোল্ডারে ইনজুরি ফেস করছে এবং পরবর্তীতে সে কিভাবে আর কি ইনজুরি থেকে ব্যাক করবে। ইনজুরি থেকে ব্যাক করবে না, ইনজুরিতে ব্যাক করার পর কিভাবে ট্রেনিংটা শুরু করবে। হ্যাঁ, মানে দুইটাই জানতে চাইছে সে। ইনজুরিটা রিকভার করার পর কিভাবে ধীরে ধীরে সে ট্রেনিং শুরু করতে পারবে। শোল্ডার ইনজুরি কিংবা যে কোনো ইনজুরি আমাদের বডিতে যদি হয়, আগে দেখতে হবে ইনজুরিটা কোনটা। ধরেন আপনার একটা ইনজুরি হয়েছে, এখন আপনি ধরেন শোল্ডার প্রেসই করতে পারতেছেন না, কিংবা শোল্ডার রিলেটেড কোনো ব্যায়ামই আপনি করতে পারতেছেন না, যে শোল্ডারের হেল্প লাগে এমন কোনো ব্যায়াম আপনি করতে পারতেছেন না, সেই ক্ষেত্রে আপনার অবশ্যই কোনো ফিজিওথেরাপিস্টের হেল্প নিতে হবে, কারণ আপনার ইনজুরিটা ইন্টারনাল। ইনজুরি কিন্তু দুই ধরনের হয়, যদি আপনার বোন ইনজুরি হয় তাহলে অবশ্যই আপনার ফিজিওথেরাপিস্টে যাওয়া লাগবে। যদি মাসেল রিলেটেড ইনজুরি হয়, ইনস্ট্যান্ট ইনজুরি হলে আপনি আইস থেরাপি দিলে অনেক সময় চলে যায়, বা যদি না চলে যায় তাহলে অবশ্যই আপনি ফিজিওথেরাপি দেখাতে হবে, কারণ এটা তখন একমাত্র এটাকে ডিপলি রিকভারি না করলে এটার কোনো উপায় নাই। আর যদি আপনি এটা ঠিক হয়েও যায়, ভবিষ্যতে এই ইনজুরিটা আবার আসবে। এরকমটা আমি একটা ফেস করেছিলাম প্রবলেম, যে ব্যাডমিন্টন খেলার টাইমে স্ম্যাশ করার টাইমে আমার হচ্ছে রাইট শোল্ডার ফিল করেছিলাম যে শোল্ডারটা বোধহয় ঘুরে গেছে, বা জয়েন্ট যেটা মনে হয়েছে একটার সাথে আরেকটা বোধহয় উপরে উঠে গেছে এরকম। পরবর্তী যেটা হয়েছে আল্লাহর মতো আমার ট্রেনিং করতে কোনো প্রবলেম হয় না, বাট যেটা হয়তো প্রায় সময় হচ্ছে ব্যথাটা মনে হয় ফিল হতো। পরে রেস্ট দিতে দিতে আইস যে বরফের কথা বললেন করতে করতে এখন আর আল্লাহর মতো এটার কোনো প্রবলেম হয় না। সো এই রিকভারির জন্য আইস থিওরিটা খুবই ইফেক্টিভ আর কি। ডেফিনেটলি। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা দেখা যায় কি যে কোনো ব্যথা ট্যাথা পাইলে, কিছু একটা পাইলে আমরা নিজেরা হিল করার চেষ্টা করি, বাট আমরা ডাক্তার না। ট্রু। ওকে পসিবল। ইভেন আমারও রিসেন্টলি শোল্ডার ইনজুরি ছিল, আমারটা অ্যাকচুয়ালি শোল্ডার না, আমারটা আপার ব্যাক ইনজুরি ছিল, শোল্ডার কানেক্টেড। তো কারণ যেহেতু আপার ব্যাকের সঙ্গে শোল্ডার একটা কানেকশন। হ্যাঁ। সো যেটা হয়েছিল যে ইনজুরিটা এত বেশি ছিল যে আমি ফিজিওথেরাপিস্ট দেখাইছি, এবং দেখাই দেখি আমি আমার আরো 7টা জায়গায় ইনজুরি পাইছি টোটাল। যদি না যেতাম তাহলে ইনজুরির সাথে আমার আগে বাড়তো, এবং ভবিষ্যতে একটা একটা করে আমার মানে ট্রিগার করতে সবগুলো একসাথে। সো আল্লাহর রহমতে আমি ট্রিটমেন্ট করানোর পর এখন অনেকটাই ভালো, অনেকটা না, আমি পুরোপুরি ভালো আলহামদুলিল্লাহ। এগুলা কখনো 100% ভালো হয় না, আপনার টেক কেয়ার মানে কেয়ার নিতে হবে। সো ইনজুরি অবহেলা করা যাবে না
কন্টিনিউয়াসলি যেটা করলে আপনার ইনজুরিটা বাড়ে, যেটা করে ইনজুরিটা হয়েছে, যদি আপনি জেনে থাকেন যে কি করলে আপনার ইনজুরিটা হতে পারে, ওই সব মুভমেন্ট থেকে দূরে থাকেন। যেমন অনেকে ডাম্বেল প্রেস করতে পারে না, বারবেল প্রেস করতে পারে না। আমি মনে করবো যদি ডাম্বেল বারবেল প্রেস যত ভালো ব্যায়ামই হোক, তার উচিত যে সে ওইটা অ্যাভয়েড করা তার ফিউচারের ভালোর জন্য। ওকে, তো সব এক্সারসাইজ যে সবার জন্য না, এটা জিনিসটা ক্লিয়ার হয়ে গেল। এখন আপনি ডেডলিফটের কথাটা আমি বলি না, হ্যাঁ। ডেডলিফট করার অ্যাবিলিটি নাই। অনেকে আমার কথাটাকে খারাপ ভাবে নিতে পারে, বাট অ্যাবিলিটি বলতে আমি বুঝেছি যে আপনার বডি আপনাকে অ্যালাউ নাও করতে বডি মেকানিজম এক একজনকে এক এক ভাবে সাপোর্ট দেয়। প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের বডি বায়োমেকানিক্স ডিফারেন্ট, রাইট। তো বডি বায়োমেকানিক্স বুঝে আমাকে ব্যায়াম করতে হবে। ডেডলিফট, অন্য একজন ডেডলিফট করতেছে, আমি ধরে নিলাম যে ডেডলিফট অনেক ভালো এক্সারসাইজ, আরেকজন করতেছে উপকার পাচ্ছে, দ্যাট ডাজন্ট মিন যে আমার বডি বায়োমেকানিক্স এটাকে অ্যালাউ করে। যদি অ্যালাউ না করে, ডেডলিফটের কারণে আমার এমন ইনজুরি হতে পারে যে অনেক ডেডলিফট থেকে ডেডলি ইনজুরি। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা হচ্ছে আমাদের এই ওয়ার্কআউট রিলেটেড। সো একজন জানতে চেয়েছে যে আমাদের বডি পার্ট গুলোর ওয়েট ব্যায়াম শুরু করার আগে ওয়ার্ম আপ এক্সারসাইজ সম্বন্ধে জানতে চাচ্ছিলাম। তো আমি প্রতিদিনই চিন আপ প্লাস পুশ আপস করে নেই ওয়েট ব্যায়াম শুরু করার আগে। ব্যাক মাসেলেও পুশ আপস মারি, চিন আপস মারি, চেস্টের দিনও পুশ আপস চিন আপস মারি, আবার লেগসের দিনও পুশ আপস চিন আপস মারি। করণীয়টা কি একটু জানাবেন বস? বেসিক্যালি দেখেন, আমরা ওয়ার্ম আপ বলতে কি বুঝি? ওয়ার্ম আপ বলতে বুঝি যে আমাদের মাসেলে ব্লাড, আমাদের জয়েন্ট, আমাদের মাসেল, আমাদের কানেকটিভ টিস্যুগুলোর মধ্যে ব্লাড এবং ফ্লুইড ছড়ানো। ফ্লুইড মানে পানি। হ্যাঁ, তো এটা ছড়ানোর রিজন হচ্ছে এগুলোকে লুব্রিকেট করা। যখন আপনি ট্রেনিং করবেন তখন যাতে এটা মোবিলিটি ভালো থাকে। আচ্ছা, ইজিলি মুভ করতে পারে, প্রপার ভাবে রেঞ্জ অফ মোশন দিতে পারে, ইজিলি মুভ করতে পারবে। ইউ রাইট। সো এখন ধরেন পুশ আপ আর চিন আপ কিন্তু এক্সারসাইজে চলে গেছে। পুশ আপ আর চিন আপ কিন্তু বডি ওয়েট এক্সারসাইজ, এটা ওয়ার্ম আপ না। আচ্ছা, চিন আপ ব্যাকের এক্সারসাইজ, ব্যাকের ওয়ার্ম আপ এক্সারসাইজ। পুশ আপ চেস্টের ওয়ার্ম আপ এক্সারসাইজ, অথবা চেস্টের ফিনিশার হতে পারে। পুল আপও ব্যাকের ফিনিশার হতে পারে। বাট এরকম না যে পুশ আপ আর চিন আপ আপনি ডেইলি মারতে পারেন। তো এইটাতে আপনি কি করতেছেন, আপনার সেম মাসেল গ্রুপ আপনি ডেইলি ট্রেন করতেছেন। এটার কারণে কিন্তু অনেকে বলে যে আমার মাসেল ডেভেলপ হয় না, আমার চেস্ট দুর্বল, আমার ব্যাক দুর্বল। ওভার ট্রেনিং, ওভার ট্রেন হয়ে যায়। সবার বডি কিন্তু সেম ভাবে রিকভার করে না। যার বডি রিকভারি দুর্বল তার কিন্তু প্রবলেম হয়ে যাবে। সো বেটার আপনি মোবিলিটি ওয়ার্ক গুলো করেন, লাইক রোটেটর কাফ, সাইড। দেন আপনারা যদি ধরেন ইউটিউব যদি সার্চ করেন যে এক্সারসাইজ আপার বডি ওয়ার্ম আপ এক্সারসাইজ দিয়ে আপনি সার্চ করেন, অনেক ধরনের ওয়ার্ম আপ আপনারা পেয়ে যাবেন। তো ওগুলো আপনারা ট্রাই করতে পারেন। ব্যান্ড দিয়ে আপনারা ব্যান্ড ঘুরাইতে পারেন, রেজিস্ট্যান্ট ব্যান্ড দিয়ে। হ্যাঁ, তো এইগুলো যদি আপনারা করেন তো এইগুলো আপনাকে ওয়ার্ম আপে হেল্প করবে। বাট আপনি যেটা করতেছেন রেগুলার, এটা ওয়ার্ম আপ না, এটা এক্সারসাইজ হয়ে যাচ্ছে। এক্সারসাইজ ওভার ট্রেনিং। এই টপিকের সাথে আমাদের পরবর্তী কোশ্চেনটা, সেটা হচ্ছে একজন কোশ্চেন করেছে, আই এম সাফারিং উইথ রিকভারি, এনি অ্যাডভাইস? অর্থাৎ সে বুঝাতে চাচ্ছে সম্ভবত যে ট্রেনিং করার পর যে মাসল রিকভারির দরকার পড়ে, সেটা সে কিভাবে করতে পারে, অ্যাডভাইসটা কি? আচ্ছা, আমার মনে হচ্ছে যে মেবি ওনার নিউট্রিশন এবং স্লিপ প্যাটার্নে ডিস্টার্ব আছে। আচ্ছা, এটা উনি ঠিক মতন করতেছেন না, প্লাস ওনার সাপ্লিমেন্টেশনও ঠিক নেই। সো ফার্স্ট অফ অল আপনি আপনার নিউট্রিশন ঠিক করেন, এরপর আপনি আপনার ঘুম ঠিক করেন, এবং এরপরে গিয়ে আপনি দেখেন যে আপনার ট্রেনিং, হয়তো আপনি ওভার ট্রেন করতেছেন। ওভার ট্রেন বলতে আমি বোঝাচ্ছি যে দরকারের থেকে বেশি আপনি অনেকক্ষণ সময় ট্রেনিং করতেছেন, অথবা ইন্টেন্সিটি মেনটেন করতেছেন না, বাট লঙ্গার ডিউরেশন ট্রেনিং করতেছেন। সো আপনার বডি এটা নিতে পারতেছে না সামহাউ। তো এই যে জিনিসগুলো যদি আমরা ঠিক মতন খেয়াল না করি, তাইলে কিন্তু আমাদের রিকভারি ভালো মতন হবে না। অনেক সময় আমরা মনে করি না যে এত কিছু করতেছি, আমি তো উল্টাপাল্টা কিছু করি না, আমার রিকভার হয় না কেন? বাট আপনার ঘুম কি ঠিক আছে? আপনার খাবার কি ঠিক আছে? আর ইউ ইটিং এনাফ প্রোটিন? আর ইউ ইটিং এনাফ হেলদি ফ্যাট? এই কোয়েশ্চেন গুলো কিন্তু চলে আসে। এরপরে আপনি কত সেট এক্সারসাইজ করতেছেন? সবাই কিন্তু 4 সেট 5 সেট সবাই বলতে স্যুট করে না। অনেকের জন্য 3 সেটস যদি ইন্টেন্স করে মোর দেন এনাফ। এখন ইন্টেন্সিটি বলতে আমরা কি বুঝি? ইন্টেন্সিটি আমরা বলতে বুঝি যে আপনি আপনার এক্সারসাইজটাকে ফেইলিয়ারের কাছাকাছি অথবা টি ফেইলিয়ার পর্যন্ত নিয়ে গেছেন, এবং আপনার মাসেল প্রপার ফেইল করছে, জেনুইন ফেইল, দ্যাট ইজ কল্ড ইন্টেন্সিটি। আমাদের এখানে মানুষ কি করে জানেন? রেস্ট নিচ্ছে, যেখানে 1 মিনিট রেস্ট নিলে হয়ে যায়, ওখানে 4 মিনিট 5 মিনিট রেস্ট নিচ্ছে, মোবাইল দিতেছে, তারপরে আবার চিক্স এইসব করে দেখা যাচ্ছে যে মানুষ তার এক্সারসাইজটা নষ্ট, ফোকাসও হারাচ্ছে। এবং তারপর যখন অনেক সময় ধরে ট্রেনিং করতে থাকে, তারপর দেখা যায় বিভিন্ন জায়গায় ব্যথা করে, রিকভারি হয় না, তখন মানুষ বলে যে আমার রিকভারি হচ্ছে না, মাসল সোরনেস। এই জিনিসগুলো যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে কিন্তু আমাদের অনেক কিছু সলিউশন আমরা পেয়ে যাবো। আচ্ছা,
আমাদের পরবর্তী কোশ্চেন, যিনি কোশ্চেন করেছেন অনেকগুলো কোশ্চেন একসাথে করেছেন, বাট মেইন যে তার থিমটা সেটা হচ্ছে কাফ মাসলস নিয়ে। সো ওনার প্রশ্ন যে প্রথম প্রশ্ন যে কাফ মাসলস কে সপ্তাহে কতবার ট্রেনিং করব? আচ্ছা, এটার আগে এটার আগে আনসার দিয়ে দিই। আমারও অনেক উইক কাফ, বাট 2021-এ যে সালটাতে আমি ন্যাশনাল জিতি, ওই সালটাতে আমি আমার মিস্টার বাংলাদেশ। বাংলাদেশ, তখন আমি আমার কাফ ডেভেলপ করতে পারছিলাম। আচ্ছা, ধারণা ছিল যে মেবি আমি ডেভেলপ করতে পারবো না। তখন আমাদের প্রোগ্রামে, এই যে গাও ভাই ক্যামেরার পিছনে আছে, গাও ভাই সন্তান, হ্যাঁ, এটা হচ্ছে যে আমাদের প্রোগ্রামে আমরা কাফ অলমোস্ট ডেইলি মারতাম। কি গাও ভাই? তো আমরা ডেইলি মারতাম, এবং- প্রতিদিন। হ্যাঁ, ডেইলি আমরা একই ব্যায়াম করতাম না। স্ট্যান্ডিং কাফ রেস, সিটেড কাফ রেস। আমি কিন্তু আমার পুরো ট্রেনিং প্যাটার্নটি আপনাদের সাথে শেয়ার করতেছি। ধরেন শনিবার দিন স্ট্যান্ডিং কাফ রেস আমরা হেভি ওয়েটে করলাম, হেভি ওয়েটে লো রেপস। আচ্ছা, কাফের লো রেপস হচ্ছে ম্যাক্সিমাম 10 to 12 লো রেপস। আচ্ছা, 12। আর হাইয়েস্ট রেপ হচ্ছে 20 to 30, সামটাইমস 50। 50, হ্যাঁ, সামটাইমস 50। দ্যাটস হিউজ। হ্যাঁ, দেন ডে 1 যদি আমি স্ট্যান্ডিং কাফ রেস করি হেভি ওয়েট, এরপর দিন আমরা আবার হাই রেপসে করতেছি সিটেড কাফ রেস। আচ্ছা, তাহলে একদিন হচ্ছে স্ট্যান্ডিং, দেন আরেকদিন হচ্ছে আপনার সিটেড, একদিন লো ভলিউম হেভি ওয়েট, আরেকদিন হাই ভলিউম মডারেট ওয়েট, মডারেট ওয়েট। রেপস বেশি। এরপর দিন আমি আবার স্ট্যান্ডিং কাফ রেস করতেছি হাই রেপসে, এরপর দিন আবার সিটেড কাফ রেস করতেছি লো রেপসে। লো রেপসে। তো টানা 4 দিন হয়ে গেল না? 1 2 3 4 5 নাম্বার দিন ব্রেক, ওকে, 6 নাম্বার দিন থেকে আবার সাইকেল স্টার্ট। তাহলে তো এটা পুরোপুরি একদম আলাদা ডেডিকেটেড কাফের জন্য, ডেডিকেটেড আলাদা কাফের জন্য রুটিনে ফোকাস করে। তো আপনিও হ্যাঁ, এমন দেখা গেছে যে আমার অফ ডে ছিল, অফ ডে দিন আমি কাফ মারছি, কারণ আমার রুটিনের সাথে এটা, সাইকেলটার সাথে এটা চলে আসছে। So, কেউ যদি ডেডিকেটেডলি কাফ গ্রো করতে চায় তাহলে সে এইরকম, আমার মতো দুর্বল, তাহলে সে এইরকম প্রোটোকল ফলো করতে পারে। তো ওনার কোশ্চেন গুলো অলরেডি আপনি আনসার দিয়ে ফেলছেন, যে উনি নেক্সট কোশ্চেন করেছিল যে কি কি ব্যায়াম করবেন। এবং আরেকটা জিনিস আমি বলে দিই, এটা আমার নিজস্ব আবিষ্কার করা না, মিলোস সার্চে আমাকে এই প্ল্যানটা দিচ্ছে। অলরাইট, সো আপনারা কিন্তু একটা ওয়ার্ল্ড ক্লাস টিপস পেয়ে গেলেন এই ফ্রি পডকাস্ট থেকে। সো ওনার পরবর্তী কোশ্চেনটা অলরেডি ডলার কনসালটেন্সি চার্জ। নেক্সট কোশ্চেনটা ছিল এরকম যে কি কি ব্যায়াম করব, সেটা আপনি অলরেডি বলে ফেলছেন। তারপর বলেছে যে কিভাবে ব্যায়াম করলে 2-3 মাসে বেশ ভালো পরিবর্তন দেখতে পাবো। So, আপনার এই প্রোটোকলে কি 2-3 মাসে পসিবল? এটা ডিপেন্ড করে, আমি তো 6 মাস টানা করছি। টানা 6 মাস? আর ব্যাপারটা হচ্ছে কি যে হয়তো 6 মাস করছি, 6 মাস পর আমার শো চলে আসছে, আমি 6 মানে শো ধরে আমি 6 মাস আগে থেকে ওই পুরো প্রেপে আমি মিলোস সার্চেবের জায়ান্ট সেটটা ট্রাই করছিলাম, ওই পুরোটা প্রেপে। এবং ওনার সাথে আমি একটা কনসালটেন্সি করছিলাম জুমে। ওই কনসালটেন্সিতে আমি ওনার থেকে ট্রেনিং এর ফরমেশন জানছি, আমার উইক বডি পার্ট কি করতে পারি, ওই টিপস গুলো আমি তখন ওখান থেকে নিছি। এবং উনি আমাকে ফরমেশন বলে দিয়েছে, সবকিছু কিন্তু আমি অ্যাপ্লাই করছি, বাট ফর্মুলা তো জানতে পারছি কোন ফর্মুলা আমি আগাইতে পারি। তো ওইটা 6 মাস আগে যখন আমি কনসালটেন্সি করি, ওই 6 মাস আগে আমি এটা যখন পাই, তখন থেকে আমি সবকিছু অ্যাপ্লাই করা শুরু করি। আমি 6 মান্থ পরে আমার শো হয়ে গেছিল, তো আমি 6 মান্থ ট্রাই করছিলাম। বাট কেউ যদি লঙ্গার টাইম ট্রাই করে, সে হয়তো আরো বেটার রেজাল্ট পেতে পারে। কারণ কি, কাফ মাসেলের উপরে আমরা সারাদিন দাঁড়ায় থাকি, একটা স্টাবন মাসেল, এটা এত ইজিলি গ্রো করতে চায় না, ডিপ্লিট হয় না। ওকে, মানে মাসেল যে ড্যামেজ হয় ফুড পেয়ে আবার রিকভারি হয়, ওইটা সহজে হতে চায় না। হ্যাঁ, দ্যাটস ওয়াই আপনি এটাকে চাইলেও ওভার ট্রেন করতে পারেন। ওকে, সো এইখানে সেই ফ্রিডমটা আছে ওভার ট্রেনিং করা। আমার মনে হয় ওভার ট্রেন ওয়ার্ডটা এখানে ভুল, তার মানে ওভার ড্যামেজ বলতে পারে, ফ্রিকোয়েন্টলি ট্রেনিং করতে, ফ্রিকোয়েন্টলি ট্রেনিং। ওকে, সো এইটা আর কি মোর পারসেসিভ তার গ্রোই করবে না। এখানে কিন্তু টিপস আছে। এখানে টিপস হচ্ছে, যেদিন আপনি হাই রেপসে করতেছেন ওই দিন আমরা স্লো টুইচ মাসল ফাইবার হিট করতেছি, যেদিন আমরা লো রেপসে করতেছি সেদিন আমরা ফাস্ট টুইচ মাসল ফাইবার হিট করতেছি। সো একটা মাসল ফাইবার কিন্তু রেস্ট পাইতেছে। ওকে, সো দুইটা যে মাসল ফাইবার ডিফারেন্ট সেগুলোকে ডিফারেন্ট ওয়েতে আমরা হিট করে নিতেছি যাতে গ্রোথটা আর কি ভালো হয়। ওকে, তো আমাদের পরবর্তী কোশ্চেন যেটা, যে কার্ডিওর ব্যাপারে একজন জিজ্ঞেস করেছেন যে স্প্রিন্ট অর স্লো ওয়াকিং ইন কার্ডিও কোনটা আপনি প্রেফার করেন এবং কেন? ফর ফ্যাট লস? সে কোনো কিছু মেনশন করেনি, আমরা দুটার জন্য আনসার শুনতে চাই, ফ্যাট লসের জন্য, মাসল বিল্ডিং এর জন্য। মাসেল বিল্ডিং, ফ্যাট লস দুইটার জন্য তো আপনি জানেন জাফির, আমি সবাইকে লো ইন্টেন্সিটি কার্ডিও বলি, ওয়াকিং ডিউরেশন। যদি কেউ গ্রোথ ফেজে থাকে, আমি তাকে বলবো যে 20 to 30 মিনিটস এভরি সিঙ্গেল ডে, যেটা আমি আপনাদের প্রোগ্রামেও দিয়ে রাখি।
কেউ যদি ফ্যাট লসের জন্য করে তাহলে অবশ্যই তাকে একটু লঙ্গার ডিউরেশন করতে হবে, লাইক 45 মিনিটস। অ্যাকচুয়ালি আমাদের বডি ওয়ার্ম আপ ধরেন 15 থেকে 20 মিনিট বডি ওয়ার্ম আপ হয়, 20 থেকে 30 মিনিট, 20 থেকে 45 মিনিট পর্যন্ত বডি ফুল ওয়ার্ম আপ, ফুল ফেজে ঢুকে যায়। 45 থেকে 1 আওয়ার যে জোনটা আছে এখানে বডি ফ্যাক্টরি ফিউল হিসেবে ইউজ করা শুরু করে, প্রপার 100 মানে 45 মিনিটের পর থেকে? হ্যাঁ। আচ্ছা, তো আপনার কাছে প্রশ্ন আসতে পারে তাহলে আমরা কেন 45 মিনিটের বেশি করি না কেন? এখন ডিপেন্ড করে আপনার বডি ফ্যাট কত আছে। আচ্ছা, আপনি যদি কম বডি ফ্যাট হোল্ড করেন তাহলে আপনার তোমার 1 ঘন্টা কার্ডিও দেওয়ার কোনো দরকার নেই। তার মানে বিষয়টা পুরোপুরি সাবজেক্টিভ, এক একজন মানুষের সাথে জিনিসটা ভ্যারি করতেছে। অনেকে দেখা যায় যে 30 মিনিট কার্ডিও দিলে সে ভ্যানিশ হয়ে যায়, ও, মেটাবলিজম অনেক বেশি, পার্সন ভ্যারি করে। ওকে, সো এরপর পরবর্তী কোশ্চেন যেটা, বেস্ট প্লেস টু ওয়ার্ক আউট। বাই দ্য ওয়ে এই জিনিসটা একটু ক্লিয়ার করি, কেউ যদি হার্ট কন্ডিশন ভালো রাখতে চায় সেও কিন্তু লঙ্গার ডিউরেশন ওয়াক করতে পারে। একটু স্পিডে ওয়াক করলে কিন্তু আপনার হার্ট ভালো রাখার জন্য মোর দেন এনাফ। এখন কেউ যদি স্প্রিন্ট করে, ধরেন তার গোল হচ্ছে সে ম্যারাথন রান করবে কিংবা সে বক্সার কিংবা ফুটবলার, সেই ক্ষেত্রে সে দৌড়াইতে পারে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে স্প্রিন্টিং কি আপনার মাসল বিল্ডিং, ফ্যাট লসের দুটোটার ক্ষেত্রে ভালো চয়েস না? আমার কাছে মনে হয় যে না, অবশ্যই না। কারণ দেখা যাচ্ছে যদি আপনার বডিতে এনাফ ফিউল না থাকে, আমি খারাপ বলতেছি না, আমি বলতেছি যে মাসেল বিল্ডিং এর জন্য ইফেক্টিভ না। যদি আপনার বডিতে ফিউল পরিমাণ কম থাকে, এনাফ ফিউল না থাকে, তখন কিন্তু আপনার বডি প্রোটিন অ্যামাইনো অ্যাসিড ব্রেকডাউন করে এনার্জি ওখান থেকে এক্সট্রাক্ট করবে। আচ্ছা, তখন মাসেল লস হওয়ার চান্সেসও বেড়ে যাবে। ডেফিনেটলি। সো আমরা ওই রিস্কে যাব না কখনোই। তো আরেকজন প্রশ্ন করেছেন যে বেস্ট প্লেস টু ওয়ার্কআউট ইন ঢাকা, কোনটা আপনার কাছে মনে হয় ঢাকায় ওয়ার্কআউট করার জন্য বেস্ট জায়গা, এবং এট দ্য সেম টাইম আপনার ঢাকাতে ফেভারিট জিম কোনটা? ঢাকাতে ফেভারিট জিম ওইটাই যেখানে গিয়ে আমি জিম করি, যেখানে গিয়ে আমি জিম করি। আমি যখন যেখানে, সেটাই আমার ফেভারিট, এরকম। কারণ কি, এক্সারসাইজ করাটাই তো আমার ফেভারিট। এটা একটা খুবই ডিপ্লোম্যাটিক আনসার দিল। এক্সারসাইজই তো আমার প্রিয় জিনিস আসলে। আমি এমন জায়গায় যেতে এক্সারসাইজ করবো যে জায়গাটা আমার প্রিয়। Who is your all-time favorite bodybuilder? অল টাইম ফেভারিট All time? জে কাটলার। কারণ তাকে দেখে আমি বডি বিল্ডিং শুরু করছি। তার কোন দিকটা আপনাকে বেশি অ্যাট্রাক্ট করে? তার ওয়ার্ক এথিক, তার ফিজিক্যাল স্ট্রাকচার, তার কোয়াডস তো লেজেন্ডারি কোয়াড সিস্টেম। ওকে, সো মোরাললেস আমাদের এই 19 নম্বর পডকাস্টে যে কোশ্চেন গুলো আপনাদের কাছ থেকে এসেছিল তার বেশিরভাগই আনসার করা হয়েছে। লাস্ট একটা কোশ্চেন এসেছে শেষে, সেটা হচ্ছে আমরা কিভাবে বডির মাসল প্রোটিন সিনথেসিসকে বাড়াতে পারি, বা জিনিসটা অ্যাকচুয়ালি কি, সেটা দিয়ে যদি শুরু করেন তাহলে প্রশ্নটা আর কি সুবিধা হয় সকলের জন্য বুঝতে। প্রোটিন সিনথেসিসের ব্যাপারটা মানে হচ্ছে যে আপনার বডিতে প্রোটিন আপটেক করার ক্ষমতা, অ্যাবজর্পশন রেটটা বাড়ানো। মানে আমরা যে পরিমাণ প্রোটিন খাচ্ছি সেই অনুযায়ী কি বডি কতটুকু সেটা রিসিভ করতে পারছে, মাসেলে কতটুকু ডেলিভার করার ক্ষমতা বাড়ায় দেওয়া, কিন্তু রিসিভ করার কাজ আপনার বডির। কতটুকু বডিতে রিসিপ্টর আছে এটা বডি। ও আচ্ছা, ওইটাতে আমাদের কন্ট্রোল নাই। ওটাতে আমাদের কন্ট্রোল নাই। সিনথেসিস আপনি বাড়াইতে পারেন। ওকে, ন্যাচারালি যারা ট্রেন করে, আমি ন্যাচারালদের কথা বলতেছি, ন্যাচারালি যারা ট্রেন করে তাদের প্রোটিন সিনথেসিস বাড়ানোর উপায় হচ্ছে ট্রেনিং। প্রি ওয়ার্কআউট এবং পোস্ট ওয়ার্কআউট। ডিউরিং ট্রেনিং কিন্তু আমরা মাসেল ব্রেকডাউন করি, তো যত মাসেল ব্রেকডাউন হচ্ছে আপনার প্রোটিন সিনথেসিস বাড়তেছে। তো আপনি প্রোটিন দিতে পারবেন, প্রোটিন যাতে কাজে লাগাইতে পারে, বাট আপনার বডি কতটুকু রিসিভ করতে পারবে, কাজে লাগাইতে পারবে, এটা কিন্তু ডিফারেন্ট জিনিস। এটা পুরোপুরি আবার সাবজেক্টিভ, ম্যান টু ম্যান ভ্যারি করে। হ্যাঁ, যারা স্টেরয়েড ইউজ করে, অ্যানাবলিক ইউজার, তারা অ্যানাবলিক ইউজ করে কেন? প্রোটিন সিনথেসিস বাড়ানোর জন্যই। বাট স্টেরয়েড আপনি নিচ্ছেন সিনথেসিস বাড়ানোর ক্যাপাসিটিও বাড়াই দিচ্ছেন, কিন্তু আপনার বডি এটার পরে কতটুকু রিসিভ করতে পারবে এটা কিন্তু ফ্যাক্ট। নাইলে কিন্তু আপনার 300 পাউন্ডের বডি বিল্ডার 600 পাউন্ডের বডি বিল্ডার হয়ে যেত। মানুষের একটা লিমিটেশন কেন আছে? কারণ ধরেন আপনি স্টেরয়েড নেওয়ার পর আপনার বডিতে কিন্তু নতুন একটা জান আসে। নতুন একটা জান মানে আপনার বডি নতুন করে একটা ধাপ পায় যেখানে বডি নতুন করে সবকিছু রিসিভ করতে পারে, কিন্তু ওইটার কিন্তু লিমিটেশন আছে। মানে প্রত্যেকের বডিতে এটা একটা সার্টেন লিমিট আছে। প্রত্যেকটা মানুষের বডিতে একদম সবকিছু একটা লাস্ট লিমিট আছে, যে এরপর আপনার বডি স্টেরয়েড আর রিসিভ করবে না, এরপর আপনার বডি আর কোনো কিছু রিসিভ করবে না। নাহলে তো যে 300 পাউন্ডের বডি বিল্ডার 600 পাউন্ডের বডি বিল্ডার হয়, প্রতিনিয়ত বাড়তো আর কি, ডে বাই ডে। হ্যাঁ, এরপর আর মানুষ যেতে পারে না, তো বাড়ার কোনো শেষ নেই হয়ে যায়, মানুষের একটা লিমিটেশন থেকেই যায়। সো এটা প্রোটিন সিনথেসিস ন্যাচারালি বাড়ানোর উপায় হচ্ছে ট্রেনিং। ট্রেনিং এ কি ইন্টেন্সিটি বাড়ানো, মানে নাকি ডে বাই ডে ট্রেনিং এক্সপেরিয়েন্স বাড়ানো? বেসিকও যদি কেউ ভালোভাবে ট্রেনিং করে, তার পোস্ট ওয়ার্কআউটের সবচেয়ে বেস্ট টাইম হয় যখন মাসেল প্রোটিন সিনথেসিস আপ হয় ওই সময়। ওকে,
সো আপনাদের করা প্রত্যেকটা কোশ্চেনেরই আনসার আসলে আমাদের দেওয়া হয়ে গেছে। তবে কি আজকে আমরা নতুন জেনেটিক্স নিয়ে কথা বলতে পারি, যেটা আমাদের অডিয়েন্সকে হেল্প করবে? জেনেটিক্স নিয়ে আমরা আরেকদিন একটা সেপারেট টপিক রাখতে পারি, এবং জেনেটিক্স নিয়ে যদি আমাদের ভিউয়ার্সদের কোনো কোয়েশ্চেন থাকে তারা কিন্তু আমাদেরকে কোয়েশ্চেন করতে পারে। অবভিয়াসলি সবাই যারা এই পডকাস্টটা দেখবেন, অবশ্যই আপনারা জেনেটিক রিলেটেড যে কোনো কোয়েশ্চেন আপনারা আমাদের কমেন্ট বক্সে করতে পারেন, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, ইভেন আমাদের যে একটা গ্রুপ আছে চ্যাম্পিয়ন মেকার পডকাস্ট, ওইখানে চাইলেও কিন্তু আপনারা পোস্ট করে জানাতে পারেন, কোশ্চেন করতে পারেন। সো জেনেটিক্স রিলেটেড যদি একটু অডিয়েন্সের বোঝার জন্য বলতাম কি কি টাইপের কোশ্চেন হতে পারে। যে আমরা জানি যে আমাদের ফিজিক বিল্ডিং বা মাসল বিল্ডিং এর জেনেটিক অনেক বড় একটা ফ্যাক্টর হিসেবে রোল প্লে করে। সো কি ধরনের জেনেটিক আমাদের এশিয়ান মানুষজনের আছে, বা এশিয়ান মানুষজন ট্রেন করে ম্যাক্সিমাম কোন ধরনের জেনেটিক লেভেলে পৌঁছানোর সক্ষমতা অলরেডি আমরা দেখেছি, বা এই যে জেনেটিকে কোন কোন ফ্যাক্টর গুলো আসলে ডিটারমাইন করে। যেমন আমরা একটু আগে দেখলাম যে মাসল প্রোটিন সিনথেসিস, যেটা এটাও জেনেটিক দ্বারা নির্ধারিত হয়। সো এইরকম কোশ্চেন গুলো আর কি আমরা করতে পারি। মানে প্রত্যেকটা মানুষেরই আমাদের একটা জেনেটিক লিমিটেশনস আছে, এরপর আমরা চাইলেও যেতে পারবো না। বাট এই লিমিটেশনটাও কিন্তু এমন না যে আপনি এটা জাস্ট শুরু করলেন কিছু আর চলে গেলাম লিমিটেশনসে। আমরা কেউ এই আমাদের জেনেটিক পটেনশিয়ালটাকে 100% কাজে লাগাই না। আমরা মিটই করতে পারি না 100%। Anyone can build muscle. Anyone can build muscle, but only few people can become a bodybuilder. ওটার জন্য সার্টেন জেনেটিক্স দরকার। আচ্ছা, তার মানে কি বটম লাইন এটা দাঁড়ালো যে অনেক মানুষ চাইলেও হয়তো বডি বিল্ডার হতে পারবে না। বাট যে কেউ মাসেল বিল্ডিং করতে পারবে ইজিলি। এখন মানুষ আছে না কথায় কথায় বলে যে আমি স্টেরয়েড না নিলে মাসেল হবে না। আমার কাছে মনে হয় যে তাদেরকে যারা শিক্ষা দিতেছে ভুল শিক্ষা দিচ্ছে। এন্ড অ্যানাদার থিং, অনেক মানুষই এসে হয়তো আপনাকেও বলেছে অনেক জিমে এসে যে আমি বডি বিল্ডার হইতে চাই না, জাস্ট একটু ফিট থাকতে চাই। ওই যে তাদেরকে আমার বলতে মনে হচ্ছে বডি বিল্ডার কি চিক্স দেখার মতো নাকি, যে আমি চাইলাম আমার অটোমেটিক আর হয়ে গেছে। সো আজকের এই কোশ্চেন এন্ড আনসার সেশনটা যেটা আপনাদের সাথে ছিল, এইরকম আপনারা কোশ্চেন গুলো করে রাখতে পারেন এই ফেসবুক, ইনস্টাগ্রাম এন্ড ইউটিউবের যে স্টোরি আছে। কোশ্চেন আশা করি আপনাদের, হ্যাঁ, আরো কোশ্চেন আশা করি, কারণ এই কোশ্চেন গুলো যেমন আপনাদের যে নলেজটা আপনারা জানতে চেয়েছেন সেটার থার্স্টটা ফিল আপ করবে, তেমনি এট দ্য সেম টাইম অনেক মানুষ আছে যারা হয়তো কোশ্চেন করে না, বাট আমাদের ভিউয়ার্স করতে চায় পারে না, হ্যাঁ, করতে সাহস পায় না, অনেক সময় অনেক লজ্জা পায়, হেজিটেট ফিল করে, কিংবা হয়তো সে তার যে অ্যাকচুয়াল কোশ্চেন বা জানার ইচ্ছাটাকে সেটাও সে হয়তো গুছিয়ে নিতে পারতেছে না। তাদের জন্য আসলে জানাটা সহজ হয়েছে। সো আমাদের কন্টিনিউয়াস মিশন মানুষকে অ্যাকচুয়ালি নলেজটা প্রোভাইড করা এই মডার্ন ফিটনেস এর সাথে। সো যাতে কিনা আমরা একদম সাকসেসফুল হতে চাই, এটাই হচ্ছে আমাদের পডকাস্ট এন্ড সবকিছুর মটো। সো আজকের পডকাস্ট তাহলে এই পর্যন্তই। দেখা হবে আরো একটা কোনো চ্যাম্পিয়ন মেকার পডকাস্টের অ্যানাদার এপিসোডে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সবাই আমাদেরকে দোয়ার সাথে মনে রাখবেন, এবং লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।